নমস্কার, সময় কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মধুরিমা। শুরু করছি আজকের নিউজ রুম। বর্তমানে সন্দেশখালী গোটা রাজ্যের হট টপিক এবং সন্দেশখালী যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে তা অত্যন্ত লজ্জাজনক এবং সেই পরিস্থিতি দাঁড়িয়ে কার্যত ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। জারি করা হয়েছে 144 ধারা, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং সেখানকার মা বোনেদের অভিযোগ, যা তারা অভিযোগ করছেন, অত্যন্ত নিন্দনীয়। এবং তাই নিয়েই আজকের আমাদের আলোচনার বিষয় সন্দেশখালী আগ্নেয়গিরির নেপথ্যে। আজকে আমাদের আলোচনার বিষয় সন্দেশখালী আগ্নেয়গিরির নেপথ্যে এবং এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী এবং অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। পুরন্দর এবং অর্কজ্যোতি, তোমাদের স্বাগত। এবং সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনায় যাওয়ার আগেই শুনে নেব এই সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি আরামবাগে যাবো না, বলবো বাবু এখন তো কিছু নেই। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলবেন? যেতেই পারে। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে। পুরন্দর, আমি প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটায় যাব, যে আমরা গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানকে গ্রেফতার বা ইডি তার বাড়িতে হানা দেওয়ার পর থেকেই সন্দেশখালী উত্তপ্ত এবং বর্তমানে বঙ্গ রাজনীতির পারদ ক্রমশই চড়ছে সন্দেশখালী নিয়ে। কার্যত ভেঙে পড়েছে। আমি যেমনটা আগেও বললাম যে জারি করা হয়েছে 144 ধারা, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং যেমনটা অভিযোগ উঠছে যে মা বোনেদের সম্মানহানিও করা হচ্ছে রাজনৈতিক দলের তরফে, যেমনটা অভিযোগ বাংলার মা বোনেরা তুলছেন। তাই কোথাও গিয়ে সন্দেশখালী বর্তমানে বাংলার হট টপিক হয়ে দাঁড়িয়েছে। তাই সন্দেশখালীর এই যে কার্যত যে পরিস্থিতি এবং আমাদের আজকের আলোচনার বিষয় সন্দেশখালী আগ্নেয়গিরির নেপথ্যে, এর নেপথ্যে কি কারণ রয়েছে পুরন্দর? দেখো, এই যে আগ্নেয়গিরি যা বলছো, তা তো আমরা যদি গভীরে যাওয়ার চেষ্টা করি তাহলে ইডি যেদিন হানা দিয়েছিল সন্দেশখালীতে সেদিন থেকে আমরা যদি শুরু করি তাহলে দেখব গত কয়েক সপ্তাহে পারদ, তুমি যেভাবে বলছিলে, পারদ কেবলই চড়ছে, কিন্তু এর নেপথ্যে বেশ কিছু ইতিহাস রয়েছে ভূগোল। সেগুলোতে যাওয়ার আগে আমরা কিন্তু বলবো যে এই সাম্প্রতিক সময় কি হয়েছে। সাম্প্রতিক সময়ে ইডি হানা দিয়েছিল শাহজাহানের ডেরায়। ইডি হানা দেওয়ার পরে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। তারপরে শাহজাহান ফেরার হয়ে যায়। শাহজাহান আজকেও বক্তব্য রাখছেন কিভাবে তাকে গ্রেপ্তার করা যেতে পারে কিনা তা নিয়ে তিনি তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিছু আশ্চর্য বিষয় হচ্ছে এবং অন্যদিকে কিন্তু সন্দেশখালী কিন্তু আর্তনাদ করছে। সন্দেশখালীর আর্তনাদের আগে কিন্তু আমরা একটা জনবিস্ফোরণের চেহারা দেখেছি। আমরা যদি 4 দিন আগে চলে যাই, মধুরিমা, তোমাকে গল্পের ছলেই বলছি, যদিও বিষয়টা অত্যন্ত করুণ, মর্মান্তিক এবং সার্বিক পরিস্থিতি কিন্তু আতঙ্কজনক। আতঙ্কের উপত্যকায় যেন দাঁড়িয়ে আছে সন্দেশখালী। তাহলে এই যে আতঙ্কের উপত্যকা তৈরি হলো, এটা তো একদিনে তৈরি হয়নি, এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলের হয়ে রাজ ধরলেন সন্দেশখালী এলাকার। তার মাসেল পাওয়ার দিয়ে কন্ট্রোল করতে শুরু করলেন সন্দেশখালী। শেখ শাহজাহানের বাড়ি আকুঞ্জি পাড়ায়, যেটি কার্যত কিন্তু সন্দেশখালীর মধ্যে নয়, নেজহাটের মধ্যে, কিন্তু এটি আবার সন্দেশখালী বিধানসভা এলাকার মধ্যে পড়ছে। কারণ সন্দেশখালীর বিধানসভা এলাকায় আমরা যদি বলি সন্দেশখালী 1, সন্দেশখালী 2, দুটি ব্লক রয়েছে। এই যে দুটো ব্লকের ভৌগোলিক চিত্র আমরা যদি দেখি, এই আকুঞ্জি পাড়া অর্থাৎ নেজহাট থেকেই কিন্তু তার সাম্রাজ্য চালাতেন শেখ শাহজাহান কিন্তু 1 নম্বর ছাড়া 2 নম্বরে যেতেন। আজকে আমরা যে ঘটনা প্রবাহ দেখছি সেখানে কিন্তু সন্দেশখালী 2 চলে আসছে। এবারে আমরা যদি সার্বিকভাবে আমরা পুরো এলাকায় নজর রাখি তাহলে দেখব যে একদিনে এই পরিস্থিতি দাঁড়াতে পারে না। 2013 সালে এই যে শেখ শাহজাহান এলাকার
বেতাজ বাদশাহ, আমরা ব্যঙ্গ করে যাকে বেতাজ বাদশাহ বলি, সেই বেতাজ বাদশাহ হয়ে যাওয়ার আগের পরিস্থিতি কি ছিল, বর্তমান পরিস্থিতি কি, এটার দিকে একটু নজর রাখতে হবে। আমরা যদি দেখি বাম আমলে অপারেশন বর্গা হয়েছিল, জমি যাদের হাতে প্রচুর জমি ছিল সেটা বিলি বন্টন হয়ে যায়। সেই সময় কিন্তু বেশ কিছু কংগ্রেস নেতা ছিলেন, বেশ কিছু জমি মাফিয়া ছিলেন যাদের জমি কিন্তু দখল হয়ে যায়। এদের মধ্যে একজনের নাম কিন্তু এখন খুব সামনে আসছে, তার নাম হচ্ছে শিবু হাজরা। তার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। কিন্তু এই শিবু হাজরা বা উত্তম সর্দার, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এরা কিন্তু 2013 সালের পরে ডানা মেলতে শুরু করলেন। ডানা মেলতে শুরু করলেন কার জোরে? শাহজাহানের জোরে। শেখ শাহজাহান শাসক দলের ছত্রছায়ায় চলে এলেন, তারপরে দেখা গেল অত্যাচার নেমে এসছে। এখন জানতে পারা যাচ্ছে, এটা 10 বছর পরে জানা যাচ্ছে যে অত্যাচারের মাত্রা কী ছিল। কারণ মহিলারা আজকে রাজ্যপালের কাছে কেঁদে বর্ণনা করছেন, তার কিছুদিন আগে মহিলারা সরব হচ্ছেন। ত্রিমোহনীতে যখন তৃণমূল তাদের সভা করতে গেছে, তারপরে মহিলারা রাস্তায় ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তাদের ভয় দেখানো হয়েছে, তাদের স্বামীদের মিটিং করতে বলা হয়েছে, মিটিং না করলে পরে তাদের বলা হয়েছে যে খুন করে ফেলা হবে, মহিলাদের বলা হয়েছে তাদের বিধবা করে দেওয়া হবে। আরও মারাত্মক, যে 15-16 বছরের ছেলে যারা, তাদেরকে মদের বোতল ও আগ্নেয়াস্ত্র দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে অভিযোগগুলো, তাদের বলা হচ্ছে যে তারা যদি তাদের কথা শুনে রাজনৈতিক ছত্রছায়া না আসেন, রাজনৈতিক ছত্রছায়া অন্তত দুষ্কৃতির ছত্রছায়া না আসেন, তাহলে পরে কিন্তু তারা কিন্তু তাদের বাবা মাকে খুন করতেও কাল বিলম্ব করবেন না। এইরকম একটা আবহ তৈরি হয়েছিল। আমরা যদি সন্দেশখালীর ভূগোলটা দেখি, সন্দেশখালীতে আমরা যদি 1 আর 2 মিলে দেখি, তাহলে দেখব যে 3 লক্ষর বেশি ভোটার রয়েছে দুটো এলাকা মিলে। আমরা যদি দেখি বসিরহাট সংসদীয় ক্ষেত্রে 22 লক্ষের বেশি ভোটার ছিল। তো সেইখানে দাঁড়িয়ে সন্দেশখালী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যাকে আমরা সুন্দরবন বলি, হিঙ্গলগঞ্জ সন্দেশখালী মিলে হচ্ছে সুন্দরবন বলি আমরা, উত্তর 24 পরগনা সুন্দরবন। সেখানে টাকা অত্যন্ত প্রত্যন্ত এলাকা, টাকা নেই বলা হয়, কিন্তু টাকা আছেও। কোথা থেকে আসে টাকা? মাটি থেকে আসে, জমি থেকে আসে, ভেড়ি থেকে আসে। এই যে ভেড়ি, অনেক এলাকায় দেখা যাচ্ছে যে সাধারণ গ্রামবাসীদের ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের ভাইয়ের নামে অভিযোগ উঠছে, জাহাঙ্গীরের নামে বাড়ি ভেঙে দিয়েছেন, আমরা ছবিও দেখেছি এগুলো। তো কি না, তারা বাড়ি ভেঙে এলাকার মানুষকে গৃহহীন করে দিয়েছেন। গৃহহীন করে দেওয়ার পরে কেউ প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ করবে কেন? তারা করবে কি করে? কারণ তারা বলছেন যে আমরা প্রতিবাদ করব কোথায়? প্রতিবাদ করলে খুন হয়ে যেতে হবে, আমাদের আরও অত্যাচারের সামনে পড়তে হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে চুপ করেছিলেন তারা। পাশাপাশি প্রশাসনের ভূমিকা আমরা দেখব যে এর পরবর্তীতে প্রশাসনের ভূমিকা কি হলো। আর এইখানেই আসছে জনজাগরণের কথা। জনজাগরণ কখন হলো? শেখ শাহজাহান যখন বেপাত্তা হয়ে গেলেন, শিবু হাজরা অভিযোগ আনলেন। কার বিরুদ্ধে? 117 জন অভিযুক্ত আছেন, তাদের মধ্যে বেশ কিছু মানুষের নামে শিবু হাজরা অভিযোগ আনলেন। সেই শিবু হাজরা ফেরার হয়ে গেলেন, শিবু হাজরাকে পাওয়া যাচ্ছে না, যিনি জেলা পরিষদের পদে রয়েছেন। সেই শিবু হাজরা এই যে বর্গা অপারেশনের সময় যে জমি চলে গেছিল, তারপরে দেখা গেছে 750 বিঘের মালিক হয়ে উঠেছিলেন। এই শিবু হাজরা বা শাহজাহানকে পাওয়া যাচ্ছে না এলাকার সাংসদকেও খুঁজে। এরকম সব আবহ চলছে, একটা অদ্ভুত একটা পরিস্থিতি, অরাজক পরিস্থিতি চলছে, যেখানে দাঁড়িয়ে রাজ্যপাল বলছেন গুন্ডারাজের কফিনে পেরেক তুলতে হবে। সেই অবস্থায় আমরা যদি তাকাই, তাহলে প্রশাসন কি চাইছে? বিরোধীরা অভিযোগ করছেন সেখানে প্রশাসন চাইছে সূর্যোদয়, নতুন সূর্যোদয় ঘটাতে। আমরা যদি নন্দীগ্রামের দিকে চোখ রাখি না, তাহলে দেখব নন্দীগ্রামে কিন্তু এরকম করেই বাম আমলের অবসানের ঠিক আগে নতুন সূর্যোদয় ঘটাতে চেয়েছিল বামফ্রন্ট, কিন্তু সেটা বুমেরাং হয়েছে। একইভাবে বুমেরাং হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন জনবিস্ফোরণের কথা। তিনি কি বলেছিলেন? ইডি আধিকারিকরা যখন আক্রান্ত হলেন, তারপরে তিনি বললেন যেখানে ইডি হানা দেবে সেখানেই জনবিস্ফোরণ ঘটবে। জনবিস্ফোরণ কিন্তু বুমেরাং হলো। তিনি বলেছিলেন শুধু বসিরহাটে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় জনবিস্ফোরণ হবে। এখন মুশকিল হচ্ছে সন্দেশখালীতে যা হয়েছে তা যদি সারা রাজ্যে হয়ে ওঠে না,
তাহলে এই জনবিস্ফোরণ তাহলে অত্যন্ত মারাত্মক হবে। সেই অকথিত কাহিনী আর কোথাও আছে কিনা আমরা জানি না, কিন্তু সন্দেশখালির দিকেই যদি খালি নজর রাখি না, তাহলে এই পরিস্থিতি কিন্তু একদিনে হয়নি। ওই যে বললাম, জমি, মাটি, ভূমি সর্বত্র মানুষ কিন্তু কোণঠাসা হয়ে পড়েছে। কি হয়েছে? জমি কেড়ে নিয়ে সেখানে কিন্তু ভেড়ি জলকর হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হচ্ছে, মহিলারা অভিযোগ করছেন তারা নির্যাতিত হচ্ছেন, পুরুষরা বলছেন তাদেরকে সভা সমিতিতে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এই যে সার্বিক চিত্র, আজকে কেন রাজ্যপালের পায়ের সামনে পড়ে যাচ্ছেন মহিলারা এলাকায়? তারা বলছেন আপনি এসেছেন, ভালো লাগছে, আপনি চলে গেলে আমাদের কি হবে আমরা জানি না, আবার সেই অত্যাচারের মুখে পড়তে হতে পারে, আমাদের বাঁচান। এই সার্বিক পরিস্থিতি কিন্তু অতীত থেকে বর্তমানে আসার মুখে, কিন্তু পরতে পরতে আমরা যদি দেখি বেশ কিছু নৃশংস কাহিনীর মধ্যে লুকিয়ে রয়েছে। মধুরিমা, তুমি যা বলছিলে। একদমই পুরন্দর, তুমি যেমনটা বললে যে রাজ্যপালের পায়ের সামনে মহিলারা কাঁদছেন এবং তারা বলছেন যে পরবর্তীতে তাদের পরিস্থিতি কি হবে তারা জানেন না। একদমই তাই। আমরা অর্ক, তোমার কাছে যে প্রশ্নে আসব, যে কার্যত আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, 144 ধারা জারি করা হচ্ছে এবং অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে সন্দেশখালির পরিস্থিতি। কেন হলো এই পরিস্থিতি তৈরি হওয়ার নেপথ্যে? কি সত্যিই কোনো কারণ রয়েছে? আজ প্রায় 40 দিনের কাছাকাছি সন্দেশখালির বেতাজ বাদশাহ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে পারছে না এবং কোথাও গিয়ে তিনি অডিও মেসেজ পাঠাচ্ছেন, বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন, কিন্তু সামনে আসছেন না শাহজাহান। তাই কেন তৈরি হলো এই সার্বিক পরিস্থিতি? অর্ক, দেখো মধুরিমা, এখানে 4টে আলাদা আলাদা পার্ট আছে। হ্যাঁ, আমি মানে যেহেতু আমাদের অনুষ্ঠানের সময়টা খুব কম এবং আমরা একটু 4টে পার্টে যদি আমরা ভাঙি, প্রথম পার্ট যদি আমরা দেখি যে বিরোধী দল, অর্থাৎ তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় যাদের কোনো আসন নেই বা লোকসভায় কোনো আসন নেই, কিন্তু এই রাজ্যে 34 বছর ক্ষমতায় থাকার ফলে সিপিএমের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জায়গায় কিছু ক্যাডার, কিছু নেতা রয়েছে। যদি আমরা গতকালের চিত্রটা দেখি তাহলে আমরা দেখলাম যে সন্দেশখালী যিনি প্রাক্তন এমএলএ, সেই প্রাক্তন এমএলএকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই অভিযোগ তুলে যে তিনি নাকি যেদিনকে সন্দেশখালীতে মানে আগুন জ্বলছিল সেই আগুনে তিনি কিন্তু ইন্ধন জুগিয়েছিলেন। এবং পাশাপাশি তোমার সিপিএম নেতা, তাকে তোমার প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেফতার করার পর যেটা আমরা দেখলাম যে তোমার প্রায় সিপিএমের নেতৃত্ব মোহাম্মদ সেলিম চলে গেলেন সন্দেশখালী তোমার বাঁশদ্রোণী থানার সামনে, সেখানে বিক্ষোভ করতে। আমরা দেখলাম যে মীনাক্ষী মুখোপাধ্যায়, তোমার কনিনিকা বসুদের নেতৃত্বে সিপিএমের যে প্রতিনিধি দল, তারা তোমার ন্যাজাটে তাদেরকে আটকানো হলো এবং তোমার সার্বিক যে পরিস্থিতি, অর্থাৎ ন্যাজাটে তোমার দীর্ঘ সময় ধরে সেখানে যে ফেরি ঘাট দিয়ে যে ফেরি চলাচল সেটা বন্ধ করে রাখা হয়েছিল। তারা গিয়ে চেষ্টা করলেন যে সেই ফেরিটা যাতে আবার তোমার চলতে পারে, সেই একটা চেষ্টা আমরা দেখলাম। পাশাপাশি তোমার আজকে যদি আমরা দেখি যে সিপিএম কিন্তু আজকেও ওখানে বন্ধের ডাক দিয়েছিল। পাশাপাশি বিজেপির কথা যদি আমরা বলি, রাজ্যের প্রধান এই মুহূর্তে বিরোধী দল, তাহলে তোমার দেখলাম যে সকালবেলা বিধানসভা কিন্তু উত্তাল হয়েছিল। তোমার বিজেপি বিধায়করা গেঞ্জিতে তোমার সন্দেশখালী পাশে আছি এই তোমার টি শার্ট পরে তারা বিধানসভাতে বাজেট অধিবেশন চলাকালীন তারা ঢুকে পড়ে এবং স্পিকার বাধা দিলেও তারা শুনতে চায়নি, ফলে 6 জন বিজেপির বিধায়ককে তোমার সাসপেন্ড পর্যন্ত করা হয়। এবং পরে বিকেলের দিকে আমরা দেখলাম যে তোমার শুভেন্দু অধিকারী, চন্দনা বাউরি বা অগ্নিমিত্রা পলদের নেতৃত্বে তোমার রাজ্য বিজেপির একটা প্রতিনিধি দল, তারা তোমার সন্দেশখালীতে গেলেন এবং সেখানেও তাদেরকে বাধার মুখে পড়তে হলো, পুলিশি বাধার মুখে পড়তে হলো। পাশাপাশি তোমার তৃতীয় যেটা হচ্ছে সংবাদ মাধ্যম, অর্থাৎ মানুষের কাছে যে সন্দেশখালীর খবর পৌঁছে দেওয়ার যে মাধ্যম, সেই মিডিয়াকে কিন্তু আটকানো হলো মধুরিমা। রাজ্যপালের সঙ্গে মিডিয়া চেষ্টা করেছিল যে যেরকমটা সব জায়গায় হয়, কোনো ঘটনা যদি ঘটে তাহলে মিডিয়ার দায়িত্ব মানে বস্তুনিষ্ঠভাবে সেই তথ্যগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার। আজকে আমরা দেখলাম যে মিডিয়াকে পর্যন্ত তোমার 144 ধারার নাম করে আটকানো হলো। এবার 144 ধারার মধ্যে আদৌ কি মিডিয়াকে আটকানো যায়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি যদি আমরা দেখি যে রাজ্যপাল আজকে আগেই ঘোষণা করেছিলেন যে
আজকে তিনি সন্দেশখালী যাবেন এবং সেজন্য তিনি তার পূর্ব নির্ধারিত যে সমস্ত সফরগুলো ছিল সেই সফরগুলোকে কাটছাট করে কিন্তু তিনি আজকে সকালবেলায় কিন্তু রওনা হয়ে গেছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। সেখানে গিয়ে রাজ্যপালকে দুরকম পরিস্থিতির মধ্যে পড়তে হলো। কি এক, তোমার রাস্তাতে দেখা গেল যে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড হাতে কিছু মানুষকে দেখা গেল, তারা দাবি করলেন যে কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, তারপর তোমার বিভিন্ন পণ্যের অর্থাৎ গ্যাসের, জ্বালানির তোমার মূল্য বৃদ্ধি ইত্যাদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু রাস্তায় নেমে পড়লো। এবং খুব ইন্টারেস্টিংলি তারা কোন পার্টির সদস্য সেটা কিন্তু তারা উল্লেখ করেননি এবং মানে বেশিরভাগ জায়গায় জমায়েতগুলোতে দেখা গেছে কোনো রাজনৈতিক পতাকা ছাড়া। এবং পাশাপাশি যদি আমরা দেখি সন্দেশখালীতে পৌঁছানোর পর আমরা রাজ্যপালের কাছে যেরকমটা পুরুদা বলছিলেন যে সেখানকার যারা স্থানীয় মানুষ অর্থাৎ মহিলারা বিশেষ করে রাজ্যপালের পায়ের সামনে দণ্ডবত দিয়ে তাকে অনুরোধ করতে যে আপনি চলে গেলে আমাদের কি হবে। ফলে সার্বিকভাবে যদি আমরা দেখি এই রকম একখানা চিত্র। অন্যদিকে আরেকটা ঘটনাও ঘটেছে আজকে, সেটা হচ্ছে শেখ শাহজাহান অর্থাৎ তোমার যাকে সন্দেশখালীর বাঘ বলা হয়, যাকে সন্দেশখালীতে যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই শেখ শাহজাহান যার কোনো খবর ছিল না তোমার ইডি অফিসারদের হামলার ঘটনার পর থেকে, সেই তোমার শেখ শাহজাহানের আজকে সোমবার তোমার ইডি অফিসে তোমার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শেখ শাহজাহান কি করলেন, তিনি একেবারে যেরকম মুঘল সম্রাট শাহজাহানের মতো তিনি আচরণ করলেন। তিনি একটা তোমার তার আইনজীবী মারফত তিনি আদালতের কাছে বলে পাঠালেন যে শাহজাহান তার মক্কেল হাজিরা দেবেন যদি না ইডি তাকে গ্রেফতার করে। অর্থাৎ মানে শেখ শাহজাহান যে নিজের মানে যে একটা ডিডস, সেই ডিডসের বাইরে গিয়ে তিনি যে কাজ করবেন না সেটা কিন্তু প্রমাণিত হলো যখন তাকে বিচারক তোমার শেখ শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন যে কেন ইডি দপ্তরে শেখ শাহজাহান আপনার মক্কেল হাজিরা দিচ্ছেন না, তখন বলছেন যে শেখ শাহজাহান হচ্ছে একজন রাজ্যের একজন তোমার প্রভাবশালী ব্যক্তি, তিনি যদি হাজিরা দেন সেখানে তোমার যেখানে আদালত তাকে মানে অগ্রিম জামিন দিচ্ছে না, সেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেফতারের মুখে পড়তে হতে পারে। এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি মানে শেখ শাহজাহান কি এবার আদালত বা ইডিটাকেও সন্দেশখালী মনে করছেন? কারণ আর পাশাপাশি আর একটা মানে ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে রাজ্য প্রশাসন কোথায়? অর্থাৎ যে রাজ্য প্রশাসনকে তোমার স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হয়, যে মানে কলকাতা পুলিশকে এবং সংলগ্ন মানে রাজ্যের পুলিশকে, যেই কিছুদিন আগে আমরা দেখলাম যে রাজ্যেরই একটি থানা তোমার দেশের সেরা থানার পুরস্কার পেল, সেই থানা নাকি জানেই না যে একজন মানুষ তিনি কোথায় গেলেন। ফলে সামগ্রিক বিষয়টা নিয়ে একটা তোমার রোষ, এবং যেটা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম যে মানুষের মধ্যে এই যে শেখ শাহজাহান বা শিবু হাজেরাদের যে দীর্ঘদিনের যে অত্যাচারের যে কাহিনী, সেই কাহিনী কিন্তু মানে বাস্ট হয়ে বেরিয়ে এলো কিন্তু, এবং সাধারণ মানুষ রাস্তায় নামলেন। মধুরিমা, একদমই অর্ক, তুমি যেমনটা বললে যে কার্যত ভেঙে পড়েছে সন্দেশখালীর আইন শৃঙ্খলা। এবং আমরা আলোচনায় আবারও যাওয়ার আগে শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি। We are happy, हम लोग संदेशखाली का SC/ST वोमेन और देवी शक्ति के लिए पूरा असेंबली में आज हमारी पूरा बीजेपी टीम एक साथ हमारा क्वेश्चन आंसर करने नहीं दिया। आधा घंटा से ज्यादा हम लोग शाउटिंग स्लोगन करके हम लोग ऑयल में उतार के हमारा जो संदेशखाली का गुस्सा यहाँ हम लोग उठाया ऑगस्ट हाउस में, इसलिए हम लोग को सस्पेंड किया। हमारी दीदी माँ बहन का इज्जत के लिए, इज्जत रक्षा करने के लिए ये सस्पेंड हम लोग का गिफ्ट है। পুরন্দর, আমি এবার তোমার কাছে যে প্রশ্ন যাব, যে আমরা শুনলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, এবং অর্কজ্যোতি যেমনটা বলছিল যে বাদশাহ শাহজাহান তিনি বলেছেন যে তিনি তখনই হাজিরা দিতে রাজি হবেন যখন তাকে বলতে হবে যে
পুলিশ তাকে গ্রেফতার করবে না এই শর্তেই তিনি হাজিরা দেবেন, না নচেত তিনি হাজিরা দেবেন নয়। তাই কোথাও গিয়ে এই ঔদ্ধত্য এবং এই যে জনজাগরণের আকার নিয়েছে সন্দেশখালী, কি বলবে তিনি এই নিয়ে? দেখো, তোমাকে প্রথমেই বলবো যে আমি আগেও বললাম 11 বছর ধরে যা চলেছে, অর্থাৎ 2013 থেকে 2024, আমি তৃণমূলের শাসনকাল থেকে বলবো না, 2013 সাল থেকেই ধরবো। কারণ শেখ শাহজাহানের হাতে ক্ষমতার কর্তৃত্ব আমি যদি দেখি সন্দেশখালী, তাহলে এসেছিল 2013 সালে। 2013 সালের পরে শেখ শাহজাহান এলাকা দখল করতে শুরু করে। তার যে বিভিন্ন যে তার সাকরেদ রয়েছে, আমি মূলত বলবো শিবু হাজরার কথা, বলবো উত্তম সর্দারদের কথা। এদের দিয়ে নিয়ন্ত্রণ শুধু না, এলাকায় নিয়ন্ত্রণ শুধু না, এখানে পলিটিক্যাল মাসেল পাওয়ার দিয়ে খালি এলাকা নিয়ন্ত্রণ নয়, এখানে কিন্তু অত্যাচার চলেছে। এরকমটাই বিভিন্ন অভিযোগের মাধ্যমে ফুটে উঠছে। আমরা আজকেও দেখেছি, আমরা যে ছবি দেখলাম যে রাজ্যপালের সামনে এভাবে তারা কাতর বিনতি জানাচ্ছেন মহিলারা। কেন তারা এক কথায় কাতর আর্জি জানাচ্ছেন? তারা বাঁচার আবেদন করছেন রাজ্যপালের কাছে। এই যে রাজ্যপালের কাছে কাতর আর্জি জানাচ্ছেন, তার নেপথ্যে কি আছে? একটানা অত্যাচার। এবার তুমি যে প্রশ্ন করলে, অর্থাৎ ঔদ্ধত্য এবং জনজাগরণ, দেখো ঔদ্ধত্যর একটা সময় বিরুদ্ধে জনবিস্ফোরণ, জনরোষ কিন্তু একটা আকার নেবেই, যেটা সামনে ফুটে উঠবে। কিন্তু 11 বছর ধরে যা চলেছে, 11 বছরের ইতিহাসের মধ্যে কিন্তু পরতে পরতে রয়েছে খালি নৃশংসতা। এবং এখানটায় কিন্তু মূলত নিজেদের ভূ সম্পত্তি বাড়িয়ে নেওয়া, নিজেদের প্রতিপত্তি বাড়িয়ে নেওয়া তাই নয়, এখানে কিন্তু তাদের ভোগ বিলাস, তাদের বিভিন্ন রকম অত্যাচার যে জায়গায় পৌঁছেছে, সেখানে স্বাভাবিক এই জনবিস্ফোরণ ঘটা। এবার জনবিস্ফোরণ ঘটেছে, এসব মেনে নিয়েও বলা যেতে পারে যে এর পেছনে একটা রাজনৈতিক প্রক্রিয়াকরণ চলছে। এই যে আইন শৃঙ্খলার বিরুদ্ধে কি হয়েছে দেখা গেছে, দফায় দফায় গ্রেফতার করা হয়েছে যাদের উস্কানি রয়েছে। সেখানে আবার বিরোধী দলরা বলছে সাধারণ নির্বিরোধী মানুষকে গ্রেফতার করা হয়েছে, যেখানে ছাত্ররা রয়েছেন, যারা পরীক্ষা দেবেন সেরকম ছাত্র রয়েছেন। তো সেখানটায় দাঁড়িয়ে কিন্তু সার্বিক পরিস্থিতি প্রক্রিয়াকরণের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগে আমরা কি দেখছি, এখনো পর্যন্ত বিভিন্ন যে পুলিশ যা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, এবং শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য আমরা শুনলাম, তার আগে তিনি বলেছেন যে এখানে কিন্তু সবকিছুর নেপথ্যে কিন্তু পুলিশের নেপথ্যে কিন্তু রাজ্য প্রশাসনকে রাজ্যই চালনা করছে। সরাসরি তিনি কিন্তু রাজ্যের বিরুদ্ধে তোপ দাগছেন এবং তিনি বলছেন তিনি হিজাবুল মুজাহিদিন নন, তিনি রাজ্যের যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধি দল যেরকম অর্ক বলছিল, আমরা যদি দেখি কালকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হলো, ফেরিঘাট থেকে ফিরে আসছে বামেরা। বাসন্তী হাইওয়েতে বিজেপি আটকে গেছিল, বিকাশ সিংহকে গ্রেপ্তার করা হয়েছে, ওদিকে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠছেই যে রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এটা ব্যালেন্স হিসাবে উত্তম সর্দারকে ধরা হয়েছে। কিন্তু বিষয় যেদিকে এগোচ্ছে, মানুষের ক্ষোভ তো মূলত শিবু হাজরা এবং তার উপরেও কিন্তু শাহজাহানের দিকে। এবার তুমি যে কথা জিজ্ঞেস করেছিলে, তার প্রশ্নের উত্তর হচ্ছে এই ঔদ্ধত্যের জায়গা থেকে কোথাও কিন্তু তার পায়ের নিচে জমি আলগা হচ্ছে। আলগা না হলে তিনি কিন্তু গ্রেপ্তার হতে চাইছেন, অর্থাৎ সারেন্ডার করতে চাইছেন, এই বার্তা তিনি কিন্তু সামান্য হলেও ইঙ্গিত দিয়ে রাখছেন। এই ঔদ্ধত্যের অবসান কত দ্রুত হয় সেটা দেখার, কারণ রাজ্যপাল আজকে মহিলাদের আশ্বাস দিয়ে এসছেন যে তার হাতে যা ক্ষমতা আছে সেই ক্ষমতার বলেই তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। মধুরিমা, একদমই তুমি যেমনটা বললে পুরন্দর, আমি অর্কর কাছে যাব, তবে তার আগে আমি দেখে নেব যে আমরা দেখাবো রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকে সন্দেশখালীতে গিয়েছিলেন ঘটনা পরিদর্শন করতে, এবং তার সামনে কি ঘটনা ঘটেছে সেটা আমরা দেখে নেব। खबरा मत, मैं राज्यपाल नहीं हूँ, आपकी रक्षा के लिए जो कुछ करना है जरूर करें। ये लोग सीआरपीएफ चाह रहे हैं यहाँ पे, जब पुलिस का रास्ता नहीं है, क्या आप बताएं?
অর্ক, আমি তোমার কাছে এবার যে প্রশ্নে যাব, যে প্রথমেই সন্দেশখালী কাণ্ডে যখন শেখ শাহজাহানকে প্রায় 40 দিন ধরে গ্রেফতার করা যাচ্ছে না, তখন গ্রেফতার করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে, তারপরে গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারকে, এবং আমরা কালকে দেখেছি যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাই কোথাও গিয়ে কি ভারসাম্যের রাজনীতি হচ্ছে অর্ক? ইন্টারেস্টিং একটা জিনিস আমি তোমাকে বলি যে শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ তোমার রাজ্যের যে পরিষদীয় মন্ত্রী, তিনি একটি মানে তিনি একটি বক্তব্য রেখেছেন আজকে তোমার বাজেট অধিবেশনের পরে। তিনি অভিযোগ করছেন যে বিজেপি এবং সিপিএমের যারা নেতা অর্থাৎ লোকাল যারা লিডার রয়েছেন, তারা গিয়ে নাকি গ্রামের মানুষকে বলেছে যে লাঠি হাঁটতে তাদেরকে মিছিলে হাঁটতে হবে, না হলে তাদের জীবন বিপন্ন হবে। এবং সেই তোমার যে শোভনদেব চট্টোপাধ্যায়ের যে বক্তব্য, সেটা আমরা দর্শকদেরকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি এবং সম্ভব হলে আবার একবার দেখাবো। তো সেই তোমার বক্তব্যের সূত্র ধরে একটা কথা বলি, এই যে প্রথমে যে সিঙ্গুর নন্দীগ্রাম এইসব কথাগুলো আসছিল, দেখো সিঙ্গুর বা নন্দীগ্রামে যখন এই যে জনজাগরণ হয়েছিল, তার কিন্তু কোনো নেতা ছিল না। দেখো এটা শুধু আমি বলছি না, এটা কিন্তু বলেছিলেন সেই তোমার যে মুভমেন্টগুলো থেকে যিনি লিড করেছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে বলেছিলেন যে মানুষের আন্দোলন ছিল, আমি তাদের আন্দোলনে আমি অংশ নিয়েছিলাম। এখন সময় পাল্টেছে, তোমার 34 বছরে সিপিএম সরকারকে সরিয়ে দিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে, কিন্তু একটা কথা যে এই যে তৃণমূল বলো, বিজেপি বলো, সিপিএম বলো, কংগ্রেস বলো, এই কমপ্লিট বিষয়টাকে আমি এরকমভাবে দেখতে নারাজ। এখানে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে শাসক এবং আর একটা হচ্ছে সাধারণ মানুষ। অর্থাৎ সাধারণ মানুষ যখনই তোমার শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছে, তখনই তোমার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এই রাজনীতি রয়েছে, ওই রাজনৈতিক দল রয়েছে, ওই রাজনৈতিক নেতা রয়েছে। এবং খুব আমরা এমন একটা প্রেক্ষাপটে এই মুহূর্তে মধুরিমা দাঁড়িয়ে আছি, যখন তোমার মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তোমার উত্তর ভারতের তোমার বিভিন্ন কৃষক সংগঠন, প্রচুর কৃষকের নেতৃত্বে তোমার হাজার হাজার কৃষক যখন দিল্লি চলো ডাক দিয়েছে, আমি এই জন্য আমি পয়েন্টটা তুললাম। দেখো ওই মুভমেন্টটাতেও কিন্তু কোনো নেতা নেই। এবং দেখতে হবে যে এই যে সন্দেশখালীতে এই যে মানুষরা অর্থাৎ গ্রামের মহিলারা বেরিয়ে এলো হাতে লাঠি নিয়ে, তাদেরও কিন্তু কোনো নেতৃত্বের কোনো মুখ ছিল না। এবং তাদের যে অভিযোগ ছিল সেটা ছিল হচ্ছে কমপ্লিটলি এই যে হুলিগান, অর্থাৎ এই যে শাহজাহান শেখ এবং তার দল বলের যে ক্রিয়াকর্ম তার বিরুদ্ধে। কিন্তু মানে যেটা দেখা গেল যে তারা রাস্তায় নামার পরে কিন্তু এই মানে একটা মিছিলটা হোক বা মুভমেন্টটা হোক, একটা পলিটিক্যাল একটা চেহারা নিয়ে নিল। এবং যেটা এখনো পর্যন্ত তোমার বিরোধীরা দাবি করছে যে এটা একটা মানে জনজাগরণ। এবং আমরা জানি যে সিপিএম পার্টি মাঝে মাঝেই তোমার বিভিন্ন মঞ্চ থেকে এই জনজাগরণের কথাটা বলে। এবং পাশাপাশি আমরা বিজেপিকেও দেখলাম কিন্তু সেই একই সুরে বলতে যে মানুষ কিন্তু এবার তেতে উঠেছে, মানুষ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নিজেরাই রাস্তায় নেমেছে। এবং উল্টো দিকে অবশ্যই একটা জিনিস যে যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তাদের তো এটা একটা বড় কাজ যে কি করে এই আপরাইজিংগুলোকে তোমার মানে মোকাবেলা করা যায়। এই জায়গায় দাঁড়িয়ে মধুরিমা, আমার যেটা পার্সোনালি মনে হয় যে বাঙালির মধ্যে সব কিছু অনেক কিছু তো হারিয়ে গেছে, কিন্তু বাঙালির মধ্যে নিজস্ব যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই তোমার প্রতিবাদ করা অর্থাৎ রাস্তায় নামা, আন্দোলন করা, এইগুলো কিন্তু বাঙালির সহজাত বলেই কিন্তু মানে ইতিহাস অন্তত প্রমাণ দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে কোনো একটা মুভমেন্টকে যদি গ্রামের কয়েকটা মহিলা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, সেটাকে কোনো রাজনৈতিক রং লাগিয়ে দেওয়াটা আমার মনে হয় যে সেটা মানে বাংলার যে ইতিহাস সেটাকে কোথাও গিয়ে অপমান করা। কারণ আজকে যদি তাদেরকে রাজনৈতিক রং লাগাতে হয়, তাহলে আমরা যদি ফিরে যাই যে সিঙ্গুর এবং নন্দীগ্রামে, তাহলে
এই প্রশ্নটাও কিন্তু উঠে আসে যে সিঙ্গুর নন্দীগ্রামের মুভমেন্টেও কি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছিল, সেখানে কিন্তু উত্তর মিলবে না, কারণ সেটা কিন্তু কমপ্লিটলি ছিল মানুষের নেতৃত্বে। পাশাপাশি এটাও সত্যি কথা যে একটা অঞ্চলের কিছু মানুষকে একই ইস্যুতে একই ছাতার তলায় আনতে তোমার কিছু না কিছু তোমার রাজনৈতিক বা তোমার কোনো হয়তো অরাজনৈতিক দলের তাদের একটা প্রচ্ছন্ন মদত থাকে, যেটা রাজ্যের শাসক দলও বারবার করে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু কমপ্লিটলি যদি আমরা পুরো বিষয়টাকে যদি আমরা এইভাবে দেখি যে তোমার এই যে যারা রাস্তায় নেমেছে তারা সত্যি আজকে মানে শোষিত হতে হতে রাস্তায় নেমেছে, তাহলে বোধহয় মূল্যায়ন করাটা অনেক ইজি হবে। এবং যেটা আমি মনে করি যে রাজ্যের শাসক দল এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেককে তোমার পার্টি থেকে বহিষ্কার করেছে, এবং বাকি যারা জড়িত তাদের বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে এবং রাজ্যের প্রশাসন যদি তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমার মনে হয় আগামী দিনে কিন্তু সেটা একটা মানুষের কাছে এবং গণতন্ত্রের কাছে, ভারত হচ্ছে তোমার পৃথিবীর মানে বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ, সেই দেশের একটা সঠিক বার্তা পৌঁছাবে। তুরন্ত তোমার কাছে একটা কথা জানতে চাইবো যে এই যে এত কিছু হয়ে যাচ্ছে সন্দেশখালীতে, বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট পরিষেবা, 144 ধারা জারি করা হয়েছে এবং ক্রমশ বঙ্গ রাজনীতির পারদ চড়ছেই, এবং তার সঙ্গে আরো যুক্ত হয়েছে যে বেতাজ বাদশাহ শাহজাহান বলছেন যে তিনি গ্রেফতারি যদি ইডি তাকে গ্রেফতার যদি না করে তবেই তিনি হাজিরা দেবেন, নচেত নয়। কিন্তু কোথাও গিয়ে বসিরহাটের সাংসদ নুসরাত জাহান কার্যত চুপ। এই নিয়ে কি বলবে তুমি? এটা নিয়ে বলার কিছুই নেই। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে নুসরাত জাহান বেশ কিছুদিন ধরেই দলীয় কর্মীদের কাছেও নিখোঁজ। বার্তা অত্যন্ত পরিষ্কার। তাকে কোথায় দেখা যাচ্ছে? তিনি কোথায় আছেন? সোশ্যাল নেটওয়ার্কে রয়েছেন তিনি। সেখানে তিনি ভ্যালেন্টাইন্স উইকের বিভিন্ন দিন পালন করছেন, রোজ ডে পালন করছেন, টেডি বেয়ার ডে পালন করছেন। প্রতিশ্রুতির দিন তাকে প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে না, যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়ে এসেছিলেন। তিনি তো বসিরহাটের মানুষকেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং এইখানে দাঁড়িয়ে বলবো, এই যে প্রশাসনের যে সঙ্গে সাধারণ মানুষের যে কথাটা উঠে আসছে, একটা জায়গায় অর্ক বলছে এটা দুভাগে ভাগ করে সে দেখতে চাইছে। আমার একটা কথাই মনে হয়েছে, এবং প্রত্যেকজন যারা এই বিষয়টাকে বিশ্লেষণ করবে এবং এটাকে দেখতে চাইবে, যে কোনো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইবে, কোনো রাজনৈতিক রং আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের উপরে অত্যাচার সেটা রাজনৈতিক রং আছে কি নেই এটার বাইরে গিয়ে বলা যায়। সেই যে নৃশংসতা, সেই অত্যাচার, সেগুলো তো মিথ্যাও হয়ে যেতে পারে না। এই রাজনৈতিক রং বা এগুলো আনার বাইরে কিন্তু আমাদের ভাবতে হবে একটা, এখানে কিন্তু 11 বছর ধরে এই যে সুন্দরবন, যেখানে জঙ্গল বলি আমরা, জঙ্গলের রাজত্ব কিন্তু কায়েম হয়ে যাচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। সেখানে কোন পার্টি কি রাজনৈতিক সেখান থেকে ফয়দা লোটার চেষ্টা করছেন সেটার বাইরে গিয়ে মানতে হবে যে মানুষ কিন্তু অসহায়। অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় সেই লাইনটা বলতে হবে, এখানে মানুষ বড় কাঁদছে। এবার মানুষ যে কাঁদছে, আজকে আমরা রাজ্যপালের সামনে কাঁদতে দেখলাম, এখানে দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের সঙ্গে আমরা যদি দেখি যে রাজনৈতিক দলের যে বিভাজন, একটা সূক্ষ্ম রেখা, একটা বিভেদ রেখা রয়েছে, সেখানটা কিন্তু পৃথক করা যাচ্ছে না। অর্থাৎ ক্ষোভ বিক্ষোভে কখনো কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু সন্দেশখালীর মানুষ কিন্তু উদ্বেল হয়ে উঠছেন না। তারা কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী কি এগুলো জানেন? অর্থাৎ তারা বলছেন শিবু হাজরা, উত্তম সর্দার এবং শাহজাহানরা যে অত্যাচার করেছেন সেই বার্তা তো মুখ্যমন্ত্রী শুনুন। এবারে মুখ্যমন্ত্রীর কাছে তারা কাতর আবেদন জানাচ্ছেন, তারা রাজ্যপালের কাছে পেয়েছেন, রাজ্যপালের কাছে কাতর আবেদন জানাচ্ছেন, কাতর আর্জি জানাচ্ছেন যে আমাদের বাঁচান। এবারে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকাটা এই জায়গায় হতে হবে যে দেখো ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তারা ল অ্যান্ড অর্ডার তাদের প্রশাসনিকভাবে তারা পালন করার চেষ্টা করছেন যে কি করে আইন শৃঙ্খলাটা তারা হাতে নেবেন। কিন্তু পাশাপাশি প্রশাসনের যে ভূমিকা, অর্থাৎ প্রশাসনের উপরে যে ভরসা, বিশ্বাস, মানুষের যে বিশ্বাস, সেটা ফিরে আসা দরকার। লাঠি ঝাঁটা হাতে মানুষ বিদ্রোহে পথে নেমে পড়ে স্বাভাবিকভাবে যখন তারা বিশ্বাস হারায়, এবং তারা আজকে রাজ্যপালের কাছে বলছে যে পুলিশ আমাদের অভিযোগ নেয় না। এই যে জায়গাটা, এই জায়গাটা অত্যন্ত পরিষ্কার করতে হবে। প্রশাসনের উপরে আস্থা ফিরে আসতে হবে সাধারণ মানুষের। তাহলে কিন্তু একটা দিক থেকে অন্তত বলা যেতে পারে যে একটা দিকে প্রক্রিয়াকরণের দিকটা স্বাভাবিক হলো। অন্য দিক থেকে রাজ্যপাল কি
আজকে ঘুরলেন সন্দেশখালির সন্দেশ, তিনি জানতে গেলেন, জেনে তিনি বললেন, আশ্বাস দিলেন, ফিরে এসে তিনি ব্যবস্থা নেবেন বলছেন। কি কি ব্যবস্থা নেন সেটা একটা প্রক্রিয়াকরণ। অন্যদিকে যেটা সবচেয়ে বড় কথা, সন্দেশখালির মানুষের ক্ষোভ বিক্ষোভ এমন আকার নিয়েছে, এই যে জমি হারিয়ে, বাড়ি হারিয়ে, অত্যাচারিত হয়ে, শারীরিকভাবে সম্ভ্রম হারিয়ে, নিজেদের ছেলে মেয়েদের হাতে আগ্নেয়াস্ত্র উঠে যাচ্ছে, সেই অবস্থায় তারা অসহায়ের মতো তারা বাঁচান বলছে। এবার এই জায়গা থেকে তাদের কিন্তু জনরোষ বলা হচ্ছে, যেটাকে তাদের যে ক্ষোভ, অর্থাৎ সন্দেশখালীর মানুষের ক্ষোভ, যেটা সন্দেশখালীর মানুষের ক্ষোভের জায়গাটা যদি প্রশমন করতে হয়, তাহলে কিন্তু যা যে উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যবস্থা কিন্তু নিতে হবে। আমি একটা কথা বলতে চাইছি, ব্যবস্থা নিতে হবে কিন্তু এই শিবু হাজরা, যিনি মুখ্য অভিযুক্তদের মধ্যে অন্যতম, এবং ব্যবস্থা নিতে হবে শেখ শাহজাহানের বিরুদ্ধে, নইলে কিন্তু সার্বিক পরিস্থিতি পুরোপুরি শান্ত হতে পারে না। একদমই, তুমি যেমনটা বললে, আমি আরো একটা প্রশ্ন তোমাকে করবো পুরন্দর, যে অর্কজ যদি এক্ষুনি যেমনটা বলছিল যে আগুনে ইন্ধন দেওয়ার এবং সন্দেশখালীতে ইডির ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগেই নাকি সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে কালকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার আগের দিনই গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে, তার আগে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাই কোথাও গিয়ে কি, আবারও আমি জিজ্ঞেস করছি, ভারসাম্যের রাজনীতি চলছে পুরন্দর? দেখো, ভারসাম্যের রাজনীতি এটা পুরোপুরি, এই যে তোমাকে একটু আগে বললাম না, প্রশাসনের সঙ্গে দলের একটা যে সূক্ষ্ম বিভেদ রেখা থাকে, বিভাজন রেখা থাকে, সেই বিভাজন রেখাটা না অস্পষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই মিলেমিশে যেন একাকার না হয়। এই যে অভিযোগগুলো উঠে আসছে, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, এই যে ভারসাম্যের রাজনীতির কথা তুমি বলছো, ভারসাম্যের রাজনীতি নয়। এখানে আমি আবার বলবো যে উত্তম সর্দার নয়, উত্তম সর্দারের ওপরে আমি আরো উপরের কথা বলবো, শিবু হাজরা, এবং তার ওপরে চূড়ান্ত অত্যাচারী হিসাবে যার স্বরূপ প্রকাশ পাচ্ছে দিনে দিনে, এবং তার এক একটা পর্দা খুলে যাচ্ছে, এক একটা মুখোশ খুলে যাচ্ছে, সেই শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত রাজনৈতিক ভারসাম্য কিভাবে আসছে, কোন সমীকরণে আসছে, সেটা কিন্তু গৌণ হয়ে যায়। মধুরিমা, একদমই পুরন্দর, যেমনটা তুমি বলছিলে। এবার অর্ক, আমি তোমার কাছে যাব, তোমাকে যে প্রশ্নটা করব, যে এই যে 144 দ্বারা ইন্টারনেট পরিষেবা এগুলো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাংলার মা বোনেদের যে অভিযোগ, তা অত্যন্ত নিন্দনীয়, যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের সম্মানহানি, শ্লীলতাহানি করছেন, এবং তার প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিও পথে নেমেছে। কালকে আমরা দেখেছি যে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বাম নেতা কর্মী সমর্থকেরা যারা গেছেন, তাদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে, কারণ 144 ধারা জারি রয়েছে। তাই ওখানকার সন্দেশখালীর সার্বিক পরিস্থিতিটা কি অর্ক? এটা তো তুমি বলে দিলে। এবার তুমি যে এলাকায় থাকো, ধরো আমরা তো যে এলাকায় থাকি, সেখানে যদি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকে, সেখানে যদি ফেরিঘাট বন্ধ থাকে, সেখানে যদি একটা এরকম একটা টেনশন যদি সারাক্ষণ চলতে থাকে, কারণ সেখানে তো তোমার রাজনৈতিক যারা, মানে আমি বলবো অ্যান্টি সোশ্যাল, তারা ছাড়াও তো সেখানে সাধারণ মানুষের বাস। অর্থাৎ আজকে সেই মানুষগুলো যাদেরকে রোজ মানে বাড়ি থেকে বেরিয়ে কাজ করে তবে তাদেরকে পেটের ভাত তাদের জোগাড় করতে হয়, তাহলে আজকে এই যে তোমার ইন্টারনেট বন্ধ বা তোমার যানবাহন বন্ধ, এইগুলো তো তাদের ওপরও একটা প্রভাব ফেলছে। ফলে এই যে, তবে একটা জিনিস মধুরিমা, যে তারা কিন্তু এইগুলোকে উপেক্ষা করেও তারা কিন্তু রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমেছে কেন? তার কারণ হচ্ছে তারা এর উত্তরণের পথ খুঁজছে। অর্থাৎ এই যে সন্দেশখালীতে শাহজাহান অ্যান্ড কোং, যাকে আবার বাদশাহ শাহজাহানের যে অনুচরেরা রয়েছে, তাদের যে এই শাসন, সেই শাসন থেকে তারা মুক্তি চাইছে। অর্থাৎ একটা কথা আছে যে অল্প পাওয়ার মানুষকে তোমার অল্প করাপ্ট করে, আর অনেকটা পাওয়ার যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু করাপশনের মাত্রাটা অনেক বেড়ে যায়। অর্থাৎ এই শাহজাহান শেখ বা উত্তম সর্দার বা এই যে তার যারা শিবু হাজরা, এই মানুষগুলোর কাছেও কিন্তু অত্যাধিক পাওয়ার চলে গেছিল। ফলে তার ফল যেটা করা, তারা সেটা করেছে। এখন প্রশাসনের কাজ যে মানুষের মধ্যে কিন্তু প্রশাসন সম্পর্কে যে মানুষের মনে যে একটা আস্থার জায়গা,
সেটাকে ফিরিয়ে আনার দায়টা কিন্তু এখন প্রশাসনে। এখন প্রশাসন কিভাবে তোমার নিজেদেরকে মানে পরিচালনা করে সেদিকেই কিন্তু চোখ থাকবে সন্দেশখালীবাসীর, শুধু না গোটা পশ্চিমবঙ্গবাসীর। একদমই অর্ক, তুমি যেমনটা বললে এবং আমরা আজকে আলোচনা করলাম সন্দেশখালী নিয়ে, যা বাংলার রাজনীতিতে এবং বাংলায় যা হট টপিক হয়ে উঠেছে, এবং আমাদের এই আলোচনায় থাকার জন্য পুরন্দর এবং অর্ক তোমাদেরকে অনেক ধন্যবাদ। কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী, জারি করা হয়েছে 144 ধারা, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। কার্যত কাঁদছে সন্দেশখালীর মা বোনেরা এবং সাধারণ মানুষ রাজ্যপালের কাছে কাতর আর্জি জানাচ্ছে বাঁচার। তাই ভবিষ্যতে সন্দেশখালীর অবস্থান কি হবে তা নিয়ে চোখ থাকবে আমাদের পরবর্তীতে। এখনকার মতো অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।